आज के ऑनलाइन क्लासे आलोचनार विषय लेखक प्रेमेंद्र मित्रेर तेरेनापोता आविष्कार। এই তেরেনাপোতা আবিষ্কার গল্প নিয়ে গত ক্লাসে আমাদের আলোচনা হচ্ছিল, অনেকটাই আলোচনা হয়ে গেছে আর কিছুটা অংশ বাকি রয়েছে। আজকে গত আলোচনার প্রসঙ্গটাকে টেনে নিয়ে এসে বাকিটা আলোচনা করব। তার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই, তেরেনাপোতা আবিষ্কার এই অনলাইনে ভিডিও কনফারেন্সে পড়ানোর মাঝে আমি অডিও শুরু করে দিয়েছি। অডিওতে কি বোঝা যাচ্ছে? মোটামুটি তোমরা তেরেনাপোতা আবিষ্কার গল্প অডিওতে শুনছো? হ্যাঁ স্যার। তো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর তেরেনাপোতা আবিষ্কার গল্প আপাতভাবে লেখকের বা গল্পকথকের তেরেনাপোতা অভিযান এবং তেরেনাপোতা আবিষ্কার হলেও আসলে এ তো পাঠকের বা শ্রোতার জীবনে চলার পথে তেরেনাপোতা আবিষ্কারেরই গল্প। তো সেটা কি তোমরা উপলব্ধি করতে পেরেছো? মানে তেরেনাপোতা আবিষ্কারের যে রূপকের আড়ালে ব্যঞ্জনাটা লুকিয়ে রয়েছে, যেটা আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, সেটা কি তোমরা উপলব্ধি করতে পেরেছো? নো রেসপন্স। আমি বলছি গল্পকার তথা লেখক তেরেনাপোতা আবিষ্কার এই গল্পের মধ্য দিয়ে আসলে যে ব্যঞ্জনাটাকে তুলে ধরতে চাইছেন সেটা কি তোমরা বুঝেছো? ওইটাই জানতে চাইছি। সেটা বুঝতে পারছো কিনা ওটাই জানতে চাইছি। কারণ যদি গল্পটার ভেতরে যে ব্যঞ্জনা, যে তাৎপর্য, যে আমাদের জীবনের বাস্তব কথাগুলো লুকিয়ে রয়েছে, সেটাকে যদি বুঝতে না পারো, সেটাকে যদি অনুধাবন করতে না পারো, তাহলে গল্পটা খুব একটা ভালো লাগবে না। গল্পটা মনে হবে যে গল্পকথক তার দুই বন্ধুকে সঙ্গী করে ওই শনি মঙ্গলে, সম্ভবত মঙ্গলেই হবে বোধহয়, তো মঙ্গলবারে তেরেনাপোতা নামক স্থানে অভিযান করেছেন। অভিযানের সময় যাত্রাপথের বর্ণনা, অভিযানের সময় সেখানকার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, অভিযানের অভিজ্ঞতা, তারপরে তেরেনাপোতায় পৌঁছে রাত্রি যাপন, পরের দিন এক স্বচ্ছ সরোবরে ছিপ দিয়ে মাছ ধরা, তারপরে সেখানকারই এক জীর্ণ বা ভগ্ন প্রাসাদে ওখানকারই এক প্রায় শীর্ণকায় একটি মেয়ে নাম যামিনী, তার সঙ্গে ওই পুকুর ঘাটে বা সরোবরের ঘাটে তার দেখা, তারপর তার বাড়িতে দ্বীপ্রহরের আহারাদির ব্যবস্থা, তার মা অসুস্থ, মৃত্যু পথযাত্রী, তার মায়ের কাছ থেকে যামিনীর সম্পর্কে কিছু কথা শোনা, তারপরে একটু আবেগপ্রবণ হয়ে যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তারপরে আবার গল্পকথক বন্ধুদের সঙ্গে ফিরে আসে। তার মানে এই গল্পটা, এটা যেন আমাদের চেনা জানা গল্প। যদি তোমরা এই রকম ভাবে গল্পটাকে বোঝো, তাহলে গল্পটার মধ্যে ততখানি মজা নেই, ভালো লাগা নেই। কিন্তু এই গল্পের আড়ালে, এই গল্পের নেপথ্যে, এই গল্পের রূপকের অন্তরালে যে ব্যঞ্জনা লুকিয়ে রয়েছে, সেই ব্যঞ্জনাটাকেই ধরা, তাকে উপলব্ধি করা, তাকে জানা, তাকে বোঝা, এটাই হবে পাঠকের মানে আমাদের কাজ। আর এটাই যদি আমরা করতে পারি, মানে এই উপলব্ধি যদি আমরা করতে পারি, তাহলে গল্প আমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, আর সেখানেই গল্পটার সার্থকতা। তাহলে আমার মনে হয় আমি গত
আলোচনায় যতটা বুঝিয়েছি, তারপর অডিওতে যতটা বুঝিয়েছি, তাতে এই তেলেনাপোতা আবিষ্কারের গল্পের অন্তরালে আসলে পাঠকের জীবনে তেলেনাপোতা আবিষ্কারের যে ব্যঞ্জনাটা লুকিয়ে রয়েছে সেটা প্রত্যেকেই উপলব্ধি করতে পেরেছো, প্রত্যেকেই বুঝতে পেরেছো। কেউ বুঝতে পারোনি এমন আছো, রেসপন্স করো যে বুঝতে পারোনি। আমি বলছি পুরোপুরি এখনো পর্যন্ত হয়তো বোঝার মতো আমি ব্যাখ্যা করিনি, কিন্তু যতটুকু ব্যাখ্যা করেছি আর যতটুকু বা যেটুকু তোমাদের কাছ থেকে আশা করছি সেইটুকু কি বুঝতে পেরেছো? কেউ বুঝতে পারোনি এমন আছো? আছে কেউ? তাহলে আমি আরেকবার একটু ব্যাখ্যা করব। গুড, ভেরি গুড, বুঝতে পেরেছো। এবারে বলো তো, তেলেনাপোতা আবিষ্কার গল্পটা মনে হচ্ছে না খুব সুন্দর একটা গল্প, দারুণ একটা ভালো লাগার গল্প, মন ভালো হয়ে যাওয়ার গল্প? এবং এই তেলেনাপোতা আবিষ্কার গল্পের মধ্যে আমরা প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছি। কোথাও কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে আমাদের জীবনে এইরকমই কিছু উপলব্ধি করার মতো পরিস্থিতি হয়তো এসেছে, আর যদি না এসে থাকে তাহলে নিশ্চিত আসবেই আসবে। এবং তার পরিণতিটা সবসময় যে মিলনাত্মক হবে সেটা আবার নাও হতে পারে। বিয়োগান্তক মানে ট্র্যাজেডির মধ্য দিয়ে গিয়ে পরিণতি পেতে পারে, মানে পরিণতিটা অবশ্যই বেদনাদায়ক, কষ্টের। আবার অনেক তেলেনাপোতা আবিষ্কার কারোর জীবনে যদি ঘটে যায়, সেই তেলেনাপোতা আবিষ্কারের যে পরিণতি সেটা আবার মিলনাত্মক, অর্থাৎ আনন্দের, সুখের, ভালো লাগার। তো তোমাদের মধ্যে যারা রয়েছে তাদের তেলেনাপোতা আবিষ্কারের পরিণতিটা কেমন হওয়া উচিত বলে মনে হয় বলো? বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হবে না মিলনের মধ্য দিয়ে শেষ হবে? বিচ্ছেদের মধ্য দিয়ে। কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা! আমি বলছি কেমন হওয়া উচিত বলে মনে হয়, এই গল্পের কথা বলিনি তো। আমি তো বলছি পাঠকের, আমি বলছি পাঠকের নিজস্ব উপলব্ধির কথা বলছি। হ্যাঁ, যদি এখানে এই গল্প অনুসারে জিজ্ঞেস করা হয়, এই গল্পে তো পরিণতি বিচ্ছেদের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি আমরা। পরিণতি তো কষ্টের, পরিণতি একজন অপেক্ষা করে আছে আর একজন সেই অপেক্ষারতার কাছে ফিরে যাওয়ার জন্য একবার চেষ্টা করছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি, ব্যর্থ হয়ে গেছে। এরকম ধরনের পরিণতিতে শেষ হয়েছে। কিন্তু আমি বলছি পাঠক হিসেবে তোমাদের কাছে যদি জিজ্ঞেস করি যে তোমরা তো পাঠক, তোমরা তো শ্রোতা, তো তোমাদের জীবনে যদি তেলেনাপোতা আবিষ্কার ঘটে, তার পরিণতিটা তোমরা কেমন ভাবে হওয়া উচিত বলে মনে করবে? এটাই তো সবাই চায়, কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি আসে যে পরিস্থিতির কাছে আমাদেরকে হয়তো হার মানতে হবে। সেই পরিস্থিতির কাছে আমরা নতি স্বীকার করে নিই। হয়তো মন চাইছে কিন্তু উপায় নেই, অবস্থা নেই, পরিস্থিতি নেই। এরকম বহু তেলেনাপোতা আবিষ্কারের গল্প অধরা থেকে গেছে, পরিণতি পায়নি মিলনের মধ্য দিয়ে। এবং এইভাবে যদি ব্যাখ্যা করা যায় তাহলে দেখা যাবে মানুষের জীবন পথটা খুব ছোট নয়, দীর্ঘ জীবন পথ। আর সেই দীর্ঘ জীবন পথে বহু ছোটখাটো অভিজ্ঞতা মানুষের জীবনে আসে, মানুষ অভিজ্ঞতা লাভ করে।
এবং কাউকে দেখে যদি কারোর অন্তরে সেই সুপ্ত রোমান্টিক সত্তার জাগরণ ঘটে, তাকে যদি সেই ব্যক্তি হঠাৎই আবিষ্কার করে, তাহলে সেটা কোনো দোষের নয়, সেটা কোনো অপরাধের নয়, সেটা কোনো অনৈতিক গঠিত কাজ নয়। আসলে মন যে কখন কার দিকে কিভাবে ধাবিত হবে আগাম কিন্তু কেউ জানান দিতে পারে না। আবার এই মনের উপরে প্রতিটা মুহূর্তে সবার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ কিন্তু থাকে না। তাই ভালো লাগা, ভালোবাসা এটা কার জীবনে কখন আসবে, কখন হয়ে যাবে, সেটা যখন কেউ বলতে পারে না, আবার সেই ভালো লাগাটা, সেই ভালোবাসাটার পরিণতি আদতে মিলনাত্মক হবে কিনা সেটাও কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতেও পারে না। এবং এই ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, তাহলে বলতে পারি যে এইভাবে চলার পথে এই ভালো লাগাটা, এই রোমান্টিক সত্তার জাগরণটা, সেটা যে একটা ঘটনাতেই হবে, একটা ঘটনাতেই সীমাবদ্ধ থাকবে, আবার সেটা নাও হতে পারে। তবে প্রত্যেকের জীবনে তেলেনবতা আবিষ্কার মিলনের মধ্য দিয়েই পরিণতি পাক, এটা আমার কামনা, সবার জন্য আমি কামনা করছি। কিন্তু ওই যে বললাম, জীবনটা কিন্তু দীর্ঘ, জীবনটা কিন্তু বিরাট বড়। আর এই বিশাল বড় জীবন পথে একটা নয়, হয়তো বহু বহু তেলেনবতা আবিষ্কার হয়ে যেতে পারে। আবার কেউ যদি মনে করে তেলেনবতা আবিষ্কার হয়ে গেল কিন্তু তার পরিণতি পেল না, সেই কষ্টে, সেই শোকে জীবন থমকে যাবে বা জীবনকে থমকে দাঁড় করিয়ে রাখা, এইটা কিন্তু ঠিকও নয়, উচিত নয়। কে যেন কি কথা বললো মাঝখানে, বুঝতে পারলাম না কে কথা বললো। তো আমরা তেলেনবতা আবিষ্কার গল্প নিয়ে আলোচনা করছিলাম। প্রেমেন্দ্র মিত্রের তেলেনবতা আবিষ্কার এই গল্পে রোমান্টিসিজম তথা রোমান্টিকতার এক আবহ ধরা রয়েছে। এই রোমান্টিসিজম বা রোমান্টিকতা বাংলা সাহিত্যে ইউরোপীয় সাহিত্য থেকে আগত হয়েছে। এই রোমান্টিসিজমের সময়কাল, এই রোমান্টিসিজমের যে উদ্ভবের সময়কাল, সেটা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ, এবং সেটা ইউরোপ থেকে। তবে রোমান্টিকতা মানে কিন্তু শুধু প্রেম নয়, রোমান্টিকতার মধ্যে প্রেমও আছে, আবার অনেকগুলো বৈশিষ্ট্যের সমন্বয়ে রোমান্টিসিজম বা রোমান্টিকতার উপস্থাপনা। তোমরা জানো যে ইউরোপে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত যে আর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা অত্যন্ত যান্ত্রিক, যেটার মধ্যে স্বার্থপরতা কাজ করছিল, যেটার মধ্যে ভোগবাদী মানসিকতা কাজ করছিল, তো সেই আর্থ সামাজিক এবং রাজনৈতিক যে জটিল এক ভয়াবহ পরিস্থিতি, যা মানুষের জীবনকে তছনছ করে দিচ্ছিল বা দম বন্ধ করে তুলছিল, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে তারই বিরুদ্ধে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে একটা নতুন ধরনের জাগরণ আসে, এবং সেটা সম্ভব হয়েছিল রোমান্টিকতা বা রোমান্টিসিজমের কারণে, যাকে রোমান্টিকতাবাদী আন্দোলনও বলা হয়। আর এখান থেকেই জন্ম নিয়েছে কতগুলো বৈশিষ্ট্য। এই রোমান্টিকতার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক প্রকৃতি প্রীতি বা প্রকৃতি প্রেম আছে। রোমান্টিকতার মধ্যে শুধু প্রেম নেই, মানে কারোর প্রতি ভালোবাসা, ভালো লাগাটা শুধু নয়,
রোমান্টিকতার মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি টান, প্রকৃতিকে কাছে টেনে নেওয়ার এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে রোমান্টিকতার মধ্যে আছে প্রকৃতি প্রীতি বা প্রকৃতি প্রেম, আছে আন্তরিকতা, আন্তরিকভাবে মিশে যাওয়ার যে বৈশিষ্ট্য সেটাও কিন্তু রোমান্টিকতার মধ্যে আছে। এই রোমান্টিকতার মধ্যে আছে আবেগ, ইমোশনাল হওয়া, হৃদয়ের দৌর্বল্য, হৃদয় কিন্তু দুর্বল হয়ে উঠবে এবং সেটা স্বতঃস্ফূর্ত হবে, আবেগে স্বতঃস্ফূর্ততা বা স্বতঃস্ফূর্ত আবেগ আছে। আছে কল্পনা প্রবণতা বা ভাববিলাসিতা, মানে যিনি কথক বা গল্পের নায়ক বা নায়িকা অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রগুলো তারা নিজেদেরকে একটা ভাবনার জগতে, কল্পনার জগতে ভাসিয়ে দেবে। আছে কৌতূহল প্রবণতা, মানে কোনো কিছুর প্রতি কৌতূহল, কোনো কিছু জানার, কোনো কিছু দেখার, সেই না দেখাকে দেখার জন্য যে কৌতূহল, অজানাকে জানার জন্য কৌতূহল, এটা কিন্তু নায়কের মধ্যে লক্ষ্য করা যায়। এটা রোমান্টিকতার মধ্যে একটা বৈশিষ্ট্য। আছে ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ কারোর দ্বারা চালিত হওয়া নয়, কারোর তত্ত্বাবধানে থাকা নয়, নিজের যে মর্যাদা, নিজের যে সম্মান সেটাকে বজায় রাখতে হবে এবং সেটা ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে, অর্থাৎ অন্যের দ্বারা চালিত না হয়ে, অন্যের কর্তৃত্বে পরিচালিত না হয়ে নিজস্বতাকে বজায় রাখা। এই যে ব্যক্তি স্বাতন্ত্র্য বা ব্যক্তি স্বাধীনতা, এটা রোমান্টিক নায়ক নায়িকার মধ্যে লক্ষ্য করা যায়, মানে রোমান্টিকতা বা রোমান্টিসিজমের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রায় সব বৈশিষ্ট্যগুলোই আমাদের আলোচ্য ছোট গল্প তেলেনাপোতা আবিষ্কারের মধ্যে বর্তমান, এবং তার নিরিখে যদি বিচার করা যায় তাহলে তেলেনাপোতা আবিষ্কার এটা একটা গল্প, কিন্তু এটা একটা রোমান্টিক গল্প, ছোট গল্প। তার মধ্যে রোমান্টিকতার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত বজায় আছে। বলো তো, এর মধ্যে প্রকৃতি একটা বিরাট বড় জায়গা করেছে, নিয়েছে না এই গল্পে? এই গল্পে প্রকৃতি কিন্তু একটা বিরাট বড় জায়গা নিয়ে রেখেছে। কি আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট গল্পে প্রকৃতিকে এইভাবে নিখুঁত করে বিশ্লেষণ করা সাধারণত দেখা যায় না। যখন গল্পকথক তার সঙ্গীদের নিয়ে যাত্রা করছেন, প্রথমে 2 ঘন্টা বাসে চড়ে যাত্রা করলেন, তারপরে ঠিক যেখানে হঠাৎ করে বাস থেকে নামলেন সেখান থেকেই শুরু হচ্ছে প্রকৃতির জগৎ। জঙ্গলাকীর্ণ পরিবেশ, অন্ধকার নেমে আসছে, গা ছমছম করা, পাখিরাও সবাই বাসা ছেড়ে চলে গেছে। তারপরে ওই যে ভাদ্র মাসের গরম, নিচে জলাভূমি থেকে একটা জলীয় অভিশাপ যেন ক্রূর ও কুণ্ডলিত ফনা তুলে উঠে আসছে, মানে একটা ভ্যাপসা গরম, ঘেমে যাওয়ার মতো পরিবেশ। আর ওখানে অপেক্ষা করতে করতে তারপরে ওই যে দূর থেকে একটা আলো দেখা যাবে, তারপরে একটা অদ্ভুত শব্দ, মনে হবে বোবা জঙ্গল থেকে কেউ যেন অমানসিক কান্নাকে নিংড়ে নিংড়ে বার করছে। তারপরে একটা গরুর গাড়ি এসে পৌঁছবে। দেখো, কৌতুক করে বলেছে গরুর গাড়িটা কেমন, একেবারে ছোটোখাটো। গরুর গাড়িকে তো গরুর গাড়ি বলা যায় না, সে যেন গরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণ। যেমন গাড়ি ছোটোখাটো, গরুগুলোও ছোটোখাটো, যেন পাতালের বামন দেশ থেকে উঠে আসছে। তারপরে গরুর গাড়িতে 3 জনে মিলে কোনো রকমের জায়গা করার পরে যখন এগিয়ে চলেছে গরুর গাড়িটা, তখন প্রকৃতির যে একটা রহস্যময়তাকে উপলব্ধি করছিলেন গল্পকথা। বলছে চেতনার শেষ অন্তরীপ ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, পরিচিত জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, সময় সেখানে স্তব্ধ হয়ে গেছে, স্রোতহীন হয়ে গেছে। আর 2 দিকে মৌন সব প্রহরী, গাছপালাগুলো সরে সরে যাচ্ছে। কোথাও কোথাও ওই ভগ্ন প্রাসাদের বিভিন্ন যে সাক্ষ্য সেগুলো পড়ে রয়েছে। আর যখন গরুর গাড়িটা একটা মাঠ পার হয়ে যাবে, তখন আকাশে কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ উঠে আসছে, আর তার ম্রিয়মান জ্যোৎস্নায় চারদিক কেমন মায়াময়। এমন সুন্দর প্রকৃতি
এত সুন্দর প্রকৃতিকে এখানে মেরে ধরা হয়েছে। আর তারপরে দেখবে আমরা আগের দিন যেখানে গিয়ে আলোচনা থামিয়ে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছানোর পর ওই যে ভগ্ন প্রাসাদের একটা ঘরে 3 জনের থাকার কোনো রকম ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যে 3 জনের মধ্যে গল্পকথক ছাড়া আর 2 জন যে বন্ধু সঙ্গী, একজন তো পানরসিক, পান পাত্রে নিজেকে ডুবিয়ে দিল, আর একজন নিদ্রাবিলাসী ঘুম কাতুরে ওই গালিচা মানে শতরঞ্জির আবরণ পড়তে না পড়তে নিজেকে সেখানে এলিয়ে দিয়েছিল, দিয়ে ঘুমের মধ্যে ডুবে গেছে। তারপরে এই যে একটা কৌতূহল প্রবণতা, রোমান্টিকতার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কৌতূহল প্রবণতা, মানে অজানাকে জানার জন্য যে আগ্রহ, অদেখাকে দেখার জন্য আগ্রহ, এটা পার্শ্ব চরিত্রগুলোতে আমরা খুব বেশি দেখি না। আমরা দেখি প্রধান চরিত্রের মধ্যে, নায়ক চরিত্রের মধ্যে। যে নায়ক সে সাহসী হয়, সাধারণত নায়ককে আমরা সাহসী রূপে দেখতে চাই, সাধারণত নায়ককে আমরা ব্যতিক্রমী রূপে দেখতে চাই। আর অন্যান্য চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা একটা চরিত্র হবে যে আমাদের চোখে নায়ক হয়ে উঠবে। আর নায়কের মধ্যে কিন্তু কৌতূহল প্রবণতা আছে। কৌতূহল কি ব্যাপারটা দেখার জন্য এগিয়ে যাওয়া। কিরকম মাঝে মাঝে দেখা যায় কিন্তু রাস্তাঘাটে দেখবে হঠাৎ করে কোথাও একটা কোনো অ্যাক্সিডেন্ট, লোকজন জড়ো হয়েছে, তার মাঝে আমরা দেখতে পাই না হঠাৎ করে নায়ক সবাইকে সরিয়ে টরিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে, কি হয়েছে দেখি তো। আর যে পিছিয়ে থাকে সে কিন্তু নায়ক হতে পারে না। তাহলে গল্পকথক আমাদের চোখে নায়ক, কারণ গল্পকথকের মধ্যে সাহস আছে। গল্পকথক অ্যাডভেঞ্চারকে বেশ এনজয় করে। গা ছমছম করা পরিবেশ। আমরা হলে কি করতাম বাবা, 2 জন বন্ধু ঘুমিয়ে পড়েছে অচেতন, আমরাও আস্তে করে একপাশে শুয়ে পড়ি। কিন্তু গল্পকথক ওই জায়গাটাকে দেখতে চেয়েছে, ওই সময়টাকে কাজে লাগাতে চেয়েছে, নষ্ট করতে চায়নি অন্যদের মতো। ওই সিঁড়ি দিয়ে উঠে যখন ওপরের ছাদে গেল তখন দেখছে এক মায়াময় পরিবেশ। ওহ, রূপকথার স্বপ্নপুরীর মতো। সেই যে রূপকথার রাজ্যে রাজকুমার যখন পাতালপুরীতে প্রবেশ করেছিল, প্রবেশ করার পরে কি দেখলো, একটা ছোট্ট কুঠুরিতে বা প্রকোষ্ঠে রাজকন্যা শুয়ে রয়েছে অচেতন অবস্থায়। তার মাথার কাছে ছিল সোনার কাঠি, পায়ের কাছে ছিল রূপোর কাঠি। তো সোনার কাঠি আর রূপোর কাঠি, সোনার কাঠিটা হচ্ছে জীবন কাঠি, যা ছোঁয়ালে রাজকন্যা চেতনা ফিরে পাবে। আর পায়ের কাছে যে রূপোর কাঠি সেটা হচ্ছে মরণ কাঠি, মরণ কাঠি ছোঁয়ালে রাজকন্যা আবার অচেতন হয়ে পড়বে। তো সেই রাজকন্যাকে কিন্তু রাজপুত্র উদ্ধার করে নিয়ে এসেছিল পাতালপুরী থেকে। আমাদের এখানে যে সমস্ত রাজপুত্ররা বসে রয়েছে তাদের মনের মধ্যে, তাদের যে মনের ক্যানভাসের মধ্যে এমন কোনো রাজকন্যার ছবি কি আঁকা আছে না নেই? বয়স যা সেই অনুসারে তো আমার মন বলছে প্রত্যেকের মনের মণিকোঠায় একটা ছবি আঁকা রয়েছে অসাধারণ সুন্দরী এক রাজকন্যার। কি রেসপন্স আসুক, আঁকা আছে কি নেই? এ সব লজ্জাতে চুপ করে গেছে। কি যে সে আর বলে উল্টা পাল্টা। আর আমাদের যে সমস্ত রাজকন্যা বসে রয়েছে তাদের মনের ক্যানভাসে কি রাজপুত্রদের ছবি আঁকা আছে? আপনি প্রশ্ন করলেন, আপনি উত্তর দিন। মৌনতা সম্মতির লক্ষণ। নীরবতা থেকে আমি বুঝতে পারছি ছবি তো আঁকা আছে। আসলে এটাই সহজাত, এটাই স্বাভাবিক। একটা বয়সের পরে প্রত্যেকের মনের আয়নায় একটা ছবি ভেসে ওঠে।
যে ছবিটার সঙ্গে বাস্তবে মিল পাওয়ার জন্য প্রতিটা মুহূর্তে এই বয়সীদের একটা ইচ্ছে বা প্রত্যাশা থাকে। কিন্তু অনেক সময় আবার দেখা যায় মনের ছবিটার সাথে বাস্তবে অনেক ক্ষেত্রে মিল পাওয়া যায় না, তখন ওই স্বপ্নভঙ্গের কষ্ট বা যন্ত্রণা সারা জীবনটা হয়তো কাটিয়ে দিতে হয়। যাই হোক, ছবি তো আঁকা থাকে। আর আমাদের যে গল্পকথক যিনি শহরের ভিড়ভাট্টা থেকে হঠাৎ দু একদিনের জন্য ছুটি পেয়ে তার দুই বন্ধুকে সঙ্গী করে চলে গেছেন তেলাপোতায়। উদ্দেশ্য কি? মাছ ধরা। তিনি মৎস্যলুব্ধ, মাছের প্রতি লোভ আছে, কিন্তু তিনি যেহেতু গল্পকথক, তিনি যেহেতু গল্পের নায়ক, তার মনের মধ্যেও কিন্তু একটা ছবি ধরা আছে, কিন্তু সেই ছবিটা আপাতত প্রকট নয়, সেই ছবিটা যেন অস্পষ্ট। পরবর্তীতে দেখা যাবে ওই অস্পষ্ট ছবি ধীরে ধীরে প্রকট হচ্ছে যামিনীর রূপ ধরে। গল্পকথক যখন ছাদে উঠে এলেন, আকাশে যে কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ, তার ম্রিয়মান জ্যোৎস্নায় চারদিক ভেসে যাচ্ছে এক রহস্যময় মায়াবী পরিবেশ। এরকম পরিবেশে হয়তো মন আশা করছে এমন কাউকে পাওয়ার, এমন কাউকে দেখার, এমন কারোর উপস্থিতি, কিন্তু ওই রাত দুপুরে এমন কারোর উপস্থিতি আদৌ সম্ভব কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু মন হয়তো আশা করছে, মন হয়তো চাইছে, আর এমন সময় যদি সেই চাওয়াকে সত্যি করে মনের মধ্যে আঁকা ছবিটা একটা ছায়ামূর্তি ধরে উদিত হয়, তাহলে সেটা তো অযাচিত প্রাপ্তি। কি গল্পকথকের চোখের সামনে এরকম কোন ছায়ামূর্তির আবির্ভাব লক্ষ্য করা গেল কিনা বলো? পড়েনি গল্প তার মানে? আরে মাঝে মাঝে রেসপন্স না করলে আমি বুঝতে পারছি না তো যে আরো অনলাইনে আছিস কিনা। তো ছায়ামূর্তিটার উদয় হলো তো। লেখক তথা গল্পকথক যে ছাদে দাঁড়িয়ে রয়েছে তার সামনেই রয়েছে একটা রাস্তা, রাস্তার ওপারে আর একটা ভগ্ন প্রাসাদ। সেই ভগ্ন প্রাসাদে জানালায় মাঝে মধ্যে কেটে কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না কিছু। ও যে একটা ভৌতিক ব্যাপার না, ওই জন্য। না স্যার, এমনি সবই শোনা যাচ্ছে, বাট তুমি আটকায় যাচ্ছ মাঝে মধ্যে। ছবি আটকাবে, কারণ আমি তো বললাম আমার ল্যাপটপের ক্যামেরাটা ভালো না, তাই ছবি মাঝে মাঝে বন্ধ করে দিবি। আর এক সপ্তাহ একটু অসুবিধা হবে, তারপরে এটাকে চেঞ্জ করবো। হ্যাঁ, তো যেখানে ছিলাম, যে গল্পকথক দেখলেন যে রাস্তার উপরে যাকে একটা ভগ্নস্তূপ বলে মনে হয়েছিল, সেটা আসলে একটা ভগ্ন প্রাসাদ, এবং তার জানালায় একটা আলোর রেখা এসে দাঁড়ালো, একটা আলো জ্বলে উঠলো, আর সেই আলোর শিখাকে আড়াল করে একটা ছায়ামূর্তি। হঠাৎ ক্ষণিকের জন্য তার উদয় হল। সে ক্ষণিকের জন্য এসেছে, কিন্তু গল্পকথকের মনের মধ্যে কৌতূহল, এই রাত দুপুরে কে এই ছায়ামূর্তি? এই রাত দুপুরে কে এই বাতায়ন বর্তিনী? আচ্ছা, বাতায়ন মানে কি? বাতায়ন মানে বারান্দা। বাতায়নবর্তী ওই বারান্দাতে এসেছে ছায়ামূর্তি। আসলে পেছনে আলো আর সামনে যদি দাঁড়ায়, তাহলে গল্পকথকের চোখে কি পড়বে? একটা ছায়ামূর্তি হিসেবে ধরা পড়বে। কিন্তু সেটা হঠাৎ এবং কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণের মধ্যে যখন ছায়ামূর্তিটা মিলিয়ে গেল, তখন লেখকের বর্ণনায় ওই যে স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে ওঠে, আবার কোথায় বেরিয়ে গেছে। দেখবে জল থেকে যখন
বুদবুদগুলো ওঠে তখন তার একটা অস্তিত্ব লক্ষ্য করা যায়, কিন্তু জলের উপরিভাগে যখন বুদবুদ উঠে আসে তখন বাতাসের সংস্পর্শে এসে সে মিলিয়ে যায়। ঠিক তেমনিভাবে লেখকের চোখে যেন একটা স্বপ্নের বুদবুদ ধরা পড়ল, আর সেটা কিছুক্ষণের মধ্যে মিলিয়ে গেল। গল্পকথক কি আশা করেননি আরেকটু ওই ছায়ামূর্তিকে বা বাতায়ন মূর্তিকে দেখার জন্য? কি মনে হয়, গল্পকথক কি আশা করবে না আশা করাটাই স্বাভাবিক? আশা করবে না আরেকটু দেখি? 100%, এটা মনের কথা। গল্পকথকের শুধু নয়, আমাদের পাঠকদের, শ্রোতাদের মনের কথা। গল্পকথকের সঙ্গে যারা যারা ছাদে উঠে সেই বাতায়নবর্তিনী ছায়ামূর্তিকে দেখছেন, তাদের মনের কথা যে আরেকটু থাকুক, আর একটুখানি দেখি সেই ছায়ামূর্তি যদি সশরীরে সামনাসামনি আসে। ছায়ামূর্তি না হয় কেমন দেখতে, কতখানি সুন্দরী, সেটা দেখার জন্য তো আমাদের নায়কেরা ছটফট করেই, এটাই তো স্বাভাবিক। এখানে আমাদের অনেক নায়ক আছেন, উঠতি নায়ক, যার মনের মধ্যে এরকম ছবি আঁকা রয়েছে। সেই ছবিটা বাস্তবে যামিনী হয়ে দেখা দেবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। যামিনী না হলে কামিনী হয়ে দেখা দিতে পারে। যাই হোক, কিছুক্ষণ পরে যখন ছায়ামূর্তি সরে গেল, তখন আর কতক্ষণ ধরে অপেক্ষা করবেন গল্পকথা? ধীরে ধীরে নেমে এলেন সন্তর্পণে, খুব ধীরে সুস্থে, কারণ পুরনো সিঁড়ি তো না জানি ভেঙে পড়ল। তারপরে কখন এক সময় বন্ধুদের পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন, জানতে পারবেন না। তার মানে গল্পকথক যখন বন্ধুদের পাশে একটু জায়গা নিয়ে ঘুমিয়ে পড়লো, তার মানে বুঝতে হবে গল্পকথক তো আমাদেরকে সাথে করে নিয়ে গেছেন, তার মানে বাকি রাতটা আমরাও তাদের সঙ্গে এক পাশে জায়গা করে ঘুমিয়ে পড়লাম। তারপরে গল্পকথক যখন উঠবেন, তার অভিজ্ঞতা, তার উপলব্ধির কথা যখন ব্যাখ্যা করবেন, তখন আমরা পাঠকেরা আমাদের কোথাও অভিযানের উপলব্ধি, অভিজ্ঞতার কথা আর তার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে একটু আবেগপ্রবণ হব, একটু নস্টালজিক হব, একটু ফিরে গিয়ে অতীত স্মৃতিচারণায় ডুবে যাব এবং ভালো লাগাটাকে আরেকবার তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করে নেব। কি বললাম, বোঝা গেল? গল্পকথক তো গেছেন তেলেনাপোতায় অভিযান করতে, কিন্তু তোমরা তো তেলেনাপোতাতে কেউ যাওনি। কিন্তু তেলেনাপোতাতে না গেলেও তোমরা এমন কোথাও গেছো যেখানে যাওয়ার অভিজ্ঞতা, সেখানে এমন কিছু ঘটে যাওয়ার অভিজ্ঞতা তা জীবনে তোমাদের মনের মণিকঠায় ধরা আছে। আর যখনই গল্পকথকের সঙ্গে তার অভিজ্ঞতাটা আমরা ভাগ করছি, তখন আমাদের কিন্তু আমাদের অভিজ্ঞতা কোনো না কোনো স্থানের সেই অভিজ্ঞতাটা মনে পড়ে যাচ্ছে, আর তখনই ভালো লাগাটা আরও তৈরি হচ্ছে। আর যদি না হয়ে থাকে তাহলে হবে ভবিষ্যতে। এরকম তেলেনাপোতার অভিযান একবার কেন, বহুবার হতে পারে, আর আবিষ্কার তাই। যাই হোক, যখন ভোর হবে, যখন গল্পকথক জেগে উঠবেন, জেগে উঠে কি দেখবেন? দেখবেন যে এই রাত্রির দেশে গত রাতে কি মনে হয়েছিল? সময় সেখানে স্তব্ধ, স্রোতহীন, চেতনার শেষ অন্তরীপটা ডুবে গেছে। ওই কোলাহল থেকে, শহর থেকে বিচ্ছিন্ন হয়ে মনে হয়েছে কোথায় এসে পড়েছে তারা। মনে হচ্ছিল ওই রাত্রির দেশে ভোর হয় না, সকাল হয় না, এরকম মনে হচ্ছিল। কিন্তু যখন সকাল হলো, তখন এত সুন্দর পরিবেশ, গাছগাছালির উপরে সূর্যালোক এসে পড়েছে, ঝলমল করছে, আর পাখির কলরবের চারদিক ভরে গেছে। কি এমন সুন্দর পরিবেশ দেখে মন ভালো হবে কি হবে না, বলো? হবে হবে। যে ক্ষেত্রে বা যখন তোমাদের মনে হয়েছিল রাতটা আর বোধহয় ভোর হবে না, গা ঝমঝম করা পরিবেশ, ভৌতিক আবহ কেমন যেন দমবন্ধ হয়ে আসছে, কেমন যেন থমকে গেছে, স্রোতহীন হয়ে গেছে সময়, তারপরে যদি এরকম সকাল হয়, আলো ঝলমল করে ওঠে গাছপালার চারদিকে, আর তার উপরে সূর্যালোক পড়েছে,
আর পাখিরা কিচিরমিচির করছে, তখন মনে হবে না ওই শহরের ব্যস্ততা, কাজকর্ম, যান্ত্রিকতা, দৈনন্দিন কর্মব্যস্ততা, ভিড় ভাট্টা, জনারণ্য থেকে, কোলাহল থেকে বহু দূরে এই জায়গাতে কয়েকটা দিন তো নিশ্চিন্তে কাটিয়ে যায়। এমন জায়গা আমরা খুঁজি হাঁপিয়ে ওঠার পরে। আর এখন তো আমরা খুঁজছি, এখন এই যে করোনা পরিস্থিতিতে যেভাবে ঘরবন্দি হয়ে গেছি, তাও তো এখন কাজকর্ম অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ছাত্রছাত্রী তোমরা তো আর স্কুলে যেতে পারছো না আগের মতো, তো স্বাভাবিকভাবে তোমাদের কিন্তু দম বন্ধ হয়ে আসছে। তো তোমরা যদি এরকমই একটা পরিবেশে 2-1 দিনের জন্য কাটাতে পারো, তাহলে মনটা সত্যি ভালো হয়ে যায়। এবারে বলো, গল্পকথকের আসল উদ্দেশ্য কি ছিল? কিসের জন্য তিনি এসেছিলেন? তোমার মুন্ডু, গল্পকথকের আসল উদ্দেশ্য কি ছিল? মাছ ধরতে এসেছিল। আরে মাছ ধরাটাই আসল উদ্দেশ্য, তেলেনাপোতা করা আসল উদ্দেশ্য নয়। তেলেনাপোতা আবিষ্কার কারোর জীবনের আসল উদ্দেশ্য হতে পারে না। তুমি যদি মনে করো আমি আজ তেলেনাপোতা আবিষ্কার করব বলেই কাঁধে একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়লে যে আজকের তো তেলেনাপোতা আবিষ্কার করেই ছাড়বো বলে বেরিয়ে পড়লে, এবার ঘুরে বেড়াচ্ছ রাস্তাঘাটে এদিক ওদিক, কিন্তু তেলেনাপোতা আবিষ্কার বলো হবে? তেলেনাপোতা আবিষ্কার করা যায় না তো। তেলেনাপোতা আবিষ্কার যদি করা না যায়, তাহলে তেলেনাপোতা আবিষ্কার কি হয়, কিভাবে হয়? আরে অজান্তে ঘটে যায়, আবিষ্কার করা যায় না। তেলেনাপোতা আবিষ্কার করা যায় না, ধরে বেঁধে তেলেনাপোতা আবিষ্কার হয় না। কেউ যদি প্ল্যান মাফিক নেমে পড়ে যে আজকে তেলেনাপোতা আবিষ্কার করেই ছাড়বো, তাহলে তার অভিযান ব্যর্থ হবে। তেলেনাপোতা আবিষ্কার এটা তো হৃদয়ের ব্যাপার না, এটা তো মনের ব্যাপার। ওই রকম মনকে কি ধরে বেঁধে রাস্তায় নামানো যায় যে আজকে তেলেনাপোতা আবিষ্কার করেই ছাড়বো? আরে কার জীবনে কখন কিভাবে কোথায় তেলেনাপোতা আবিষ্কার হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। বলেছিলাম তো, কোথাও দূর দূরান্তে বেড়াতে গিয়ে হতে পারে, কোথাও বেড়াতে যাওয়ার পথে হতে পারে, কোথাও ট্রেনে বাসে হতে পারে, অটোতে টোটোতে হতে পারে, বাইকে হতে পারে, সাইকেলে হতে পারে, হাঁটা পথে হতে পারে, আবার দূরে না গিয়ে কাছেই হতে পারে। এক বাড়ি থেকে পাশের বাড়িতে হতে পারে, এক বাড়ি থেকে দূরের বাড়িতে হতে পারে, পড়তে গিয়ে হতে পারে, স্কুলে গিয়ে হতে পারে। কোথায় কিভাবে হবে কেউ বলতে পারে না। তুমি যদি মনে করো আজকে 2-4টে রুটি বেঁধে নিয়ে ঝোলাই করে নিয়ে বেরিয়ে পড়লাম, তেলেনাপোতা আবিষ্কার করেই ছাড়বো, কাঁচা কলা, তেলেনাপোতা আবিষ্কার হয় না বাবা। তাহলে লেখকের তথা কথকের আসল উদ্দেশ্য কি ছিল? তেলেনাপোতা আবিষ্কার না মাছ ধরা? মাছ ধরা। তাহলে মাছ ধরাই যদি আসল উদ্দেশ্য হয়, তাহলে উপরি পাওনা তেলেনাপোতা আবিষ্কার মানে যামিনীর উপস্থিতি এবং লেখকের অজান্তে তার প্রতি লেখকের হৃদয়ের দুর্বলতা তৈরি হয়েছে। এই দুর্বলতা তৈরি হওয়াই এই ভালোবাসার জাগরণই তেলেনাপোতা আবিষ্কার। বাবা এতক্ষণ পরে কে এলো রে ভাই? বিশা বসা। হ্যাঁ, তো যেখানে ছিলাম, তাহলে লেখকের তথা গল্পকথকের উদ্দেশ্য যদি মাছ ধরা হয়, তো সেই মাছ ধরার উদ্দেশ্য সফল করতে হবে। তাই তিনি সমস্ত আয়োজন সাথে নিয়ে চললেন ওই যে শ্যাওলা ঢাকা দিঘিতে, এবং সেখানে ভাঙা ঘাটে বসে বড়শি নামিয়ে দিলেন। বড়শিতে টোপ, বড়শির সুতোতে বাঁধা রয়েছে একটা ফাতনা। আচ্ছা, ফাতনা কি জিনিস এর আগে ব্যাখ্যা করা হয়েছে, জানো তো সবাই? সুয়েজ খালে হাঙর শিকারে ফাতনা কথাটা ছিল, কড়ি কাঠের মতো বিশাল আকৃতি কাঠ ফাতনা, যেটা সুতোতে বাঁধা থাকে, জলের উপরে ভেসে থাকে। আর ওই ফাতনাতে চোখ থাকে কার না? মৎস্য শিকারীর। ফাতনাটা কতটা জলে ডুবছে, কতটা উঠছে, তার উপরে নির্ভর করে যে মাছ আদৌ ওই টোপটা গেরার চেষ্টা করছে কিনা, ধরছে কিনা। তাহলে গল্পকথক ছিপটা ধরে বসে রয়েছে, বড়শি নামিয়ে দিয়েছে জলে, ফাতনা জলের ওপরে ভাসছে। তাহলে চোখটা কোথায় থাকবে গল্পকথকে? বলো, মাছ ধরতে যে বসে সে চোখ কোথায় রাখবে?
ফাতনাতেই রাখবে, ফাতনাতেই রাখবে। ফাতনাতে চোখ রেখেছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে কেমন যেন তিনি আনমনা হয়ে যাচ্ছেন, উদাস হয়ে যাচ্ছেন। কারণ পরিবেশটা তাই, কি সুন্দর প্রকৃতি, কোথাও ঘুঘু পাখির ডাক মনটাকে যেন কোথায় কত দূরে টেনে নিয়ে যাচ্ছে। স্যার কি আছে বুঝলো না, কি বলছেন? তারপরে ওই ফাতনার উপরে দুটো ফড়িং প্রতিযোগিতা করছে, কম্পিটিশন, কে ওই ফাতনার উপরে বসতে পারে, একে অপরকে সরিয়ে দিয়ে চেষ্টা করছে। একবারে পাতলা কাঁচের মতো ফিনফিনে ডানা কাঁপিয়ে উঠছে আর বসার চেষ্টা করছে। হঠাৎ করে একটা সাপ ওই ভাঙা ঘাট থেকে বেরিয়ে তারপরে জল পেরিয়ে ওই পারে গিয়ে উঠবে। আর উপরে একটা বাঁশের ডগার উপরে বসে রয়েছে, বলো তো কি পাখি বসেছিল? মাছরাঙা পাখি। আর মাঝে মাঝে ও বাঁশের ডগা থেকে ঝপ করে ঝাঁপিয়ে পড়ছে জলে, আর শিকার করার সার্থক উল্লাসে ফিরে এসে আবার বসছে। আর ওদিকে গল্পকথককে বসে বসে কি করছে না, ভ্যাঙাচ্ছে, ভ্যাংচাচ্ছে, ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। আচ্ছা বলো তো, মাছরাঙা পাখিটা প্রত্যেকবার ঝাঁপ দিয়ে একটা করে মাছ ধরছে, আর মাছ ধরে পুনরায় বাঁশের ডগাতে বসে গল্পকথককে কেনই বা বিদ্রুপ করছিল? কি কারণে, কি মনে হয় বিদ্রুপ করার কারণ কি? স্যার গল্পকথক মাছ ধরতে আনমনা হয়েছিল, ধরতে পারছিল না। গল্পকথকের মাছ ধরার সমস্ত সরঞ্জাম ছিল, তা সত্ত্বেও মাছ ধরতে পারছে না একটাও। আর মাছরাঙা পাখিটার মাছ ধরার জন্য একটা মাত্র ঠোঁট ছিল, তা সত্ত্বেও সে প্রত্যেকবার সফল আর উনি ব্যর্থ। তো যখন কেউ ব্যর্থ হয়, সফল ব্যক্তি অনেক সময় যেমন ব্যর্থ ব্যক্তিকে এনকারেজ করে, আবার অনেক সময় কি করে, ব্যঙ্গ বিদ্রুপও করে কিন্তু তুই হেরে গেলি, পারলি না, তো ওখান থেকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। যাই হোক, এইরকমই একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেটা রোমান্টিকতারও অন্যতম বৈশিষ্ট্য। এমন সময় পুকুরের জলে ঢেউ উঠেছে। বলো তো ঢেউ ওঠার কারণ কি? একটি মেয়ে পুকুরের পানা সরিয়ে, ওই যে ছোট 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 সবুজ গুঁড়ি পানা বলা হয়েছে, সব গুঁড়ি পানাতে পুকুরের জলের উপরে ভেসে রয়েছে। তো পানাগুলো তো সরাতে হবে, ওই কলসি দিয়ে পানাগুলো সরাচ্ছে ঢেউ দিয়ে, তাই জল ঢেউ উঠছে। আর তারপরে পুকুরের পানা সরিয়ে কলসিতে জল নিয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু ভদ্রলোকের কাণ্ড কারখানা থেকে অভাব হয়ে গেছে। ভদ্রলোক বসে আছে মাছ ধরার জন্য, অথচ ফাতনাটা একবার ডুবে গেল, তার কোনো খেয়ালই নেই, আবার ভেসে উঠল, খেয়ালই নেই। তো জল নিয়ে যেতে যেতে সেই মেয়েটি আড়ষ্টহীনভাবে, কোনো লজ্জা নেই, কোনো আড়ষ্টতা নেই, একেবারে সোজাসুজি থাকাবে, তাকিয়ে বলবে, বসে আছেন কেন, টান দিন, আপনি তো মাছ ধরার জন্য বসে আছেন, আর আপনার দেখুন অবস্থা কি। এই যে মেয়েটা, কিন্তু গ্রামের মেয়ে, এর মধ্যে একটা জড়তা থাকবে, একটা লজ্জাভাব থাকবে, একটা আড়ষ্টতা থাকবে, কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই। এই কিচ্ছু না থাকার কারণ কঠিন বাস্তবতা, একটা কঠিন বাস্তব, চরম বাস্তব অবস্থার ভেতর দিয়ে যেতে হচ্ছে এই মেয়েটাকে। এই মেয়েটাই হলো যামিনী। এই মেয়েটাকেই গত রাতে বাতায়নবর্তিনীর রূপে দেখা গিয়েছিল। এই মেয়েটা কঠিন বাস্তবের মুখোমুখি, এক তো চরম অভাব দারিদ্র্যের মধ্যে যাচ্ছে, হয়তো কোনোদিন খাওয়া জোটে, কোনোদিন খাওয়া জোটে না। এই মেয়েটা যামিনী পরিবারে যামিনী ছাড়া আর শুধু তার মা আছে, আর মা তো মৃত্যু পথযাত্রী, ধুঁকছে, অসুস্থ। আর তার মা এত বড় মেয়েকে এখনো বিয়ে দিতে পারেনি, তার মানে কন্যাদায়গ্রস্ত একা মায়ের কত কষ্ট সেটা বুঝতে হবে। অন্যদিকে যামিনীর বিয়ে ঠিক হয়েছিল, বলো কার সঙ্গে ঠিক হয়েছিল? নিরঞ্জন সম্পর্কে কে হয়?
যামিনীর মায়ের দুঃসম্পর্কের বোনপো, বোনের ছেলে, দুঃসম্পর্কে। তো সেই দুঃসম্পর্কের বোনের ছেলে দেখা যাচ্ছে না। এই আমার ক্যামেরা তো অন করাই আছে, কিন্তু ওই যে বললাম ক্যামেরার ছবিটা মাঝে মাঝে অসুবিধা ঘটাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। আমি এখন বন্ধ করে দিয়েছি, আবার অন করলাম, দেখো দেখা যাচ্ছে কিনা। স্যার তাও দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাক। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, কিছুক্ষণ কথা শুনতে থাকো, দেখো আসে কিনা, কারণ মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, নেটওয়ার্কের কারণে হতে পারে। আর আমি বললাম আমার ল্যাপটপের ক্যামেরাতে ডিস্টার্ব আসছে। তো যাই হোক, আবার কালকে একটু দেখে নিও, একদম ক্লিয়ার দেখা যাবে। কালকে রেকর্ডিং করছি, যদিও শেষ পর্যন্ত রেকর্ডিং হবে কিনা কে জানে, টেকনিক্যাল যদি আবার ডিস্টার্ব না হয়। হ্যাঁ, যেখানে ছিলাম যে যামিনীকে কথা দিয়েছিল, যামিনীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, যামিনীকে কথা দিয়েছিল, যামিনীর মাকে কথা দিয়েছিল নিরঞ্জন, কিন্তু সেই নিরঞ্জন কথা রাখেনি। সেই নিরঞ্জন কত আগেই বিয়ে শাদী করে দিব্যি সংসার করছে, সেটা যদিও যামিনী জানে, কিন্তু যামিনী তার মাকে জানানোর সাহস করতে পারেনি। কারণ মা যদি শোনে, মা তাহলে আর বাঁচবে না। তাহলে মাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তার মানে এত বড় একটা খবর ওই বয়সী একটা মেয়ে তার মধ্যে চেপে রেখেছে। তার মানে একজন প্রতারণা করেছে, সেই খবরটা একার মধ্যে চাপা রয়েছে, ভাগ করতে পারছে না মায়ের কাছে, মায়ের সঙ্গে। মাকে বাঁচানোর চেষ্টা করছে, একা সংসারটাকে দাঁড় করানোর চেষ্টা করছে, মায়ের সেবা করছে, মায়ের মুখে অন্ন তুলে দিচ্ছে। তাহলে যে বয়স থেকে এই যামিনী এরকম কঠিন বাস্তবের ভেতর দিয়ে যাচ্ছে, তাতে যামিনীর মনের উপরে, যামিনীর শরীরের উপরে তার পুরোপুরি প্রভাব পড়েছে। তাই যামিনী যে আহামরি সুন্দরী দেখতে তা নয়, তার শরীর ভেঙে গেছে, একেবারে অনেকটা হচ্ছে কঙ্কালসার চেহারা। কিন্তু ভালোবাসা, প্রেম, ভালো লাগা, এটা কিন্তু বহিরাকৃতি তথা বাইরের সৌন্দর্যের উপরে পুরোপুরি নির্ভর করে না। যাই হোক, গল্পকথক যখন তার কাছ থেকে শুনলেন, তখন তার সেই যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটা এত গম্ভীর, এত মধুর, এত সুন্দর, কোথাও না কোথাও ছুঁয়ে গেল, কোনো না কোনোভাবে তার হৃদয়কে ছুঁয়ে গেল। আবার যামিনী যখন জল নিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, তখন যামিনীর মুখের ওপরে হালকা একটা হাসির আভা চালিয়ে গেল বা খেলে গেল। এই যে হাসিটা লেখকের হৃদয়কে যেন বিদ্ধ করে দিয়ে গেল, লেখকের হৃদয়কে দুলিয়ে দিয়ে গেল, তার কণ্ঠস্বর আর তার হাসি। হ্যাঁ, এগুলো হয়, এগুলো ঘটে। যাই হোক, লেখক মাছ ধরতে পারলেন না, মৎস্য শিকারে তিনি সফল নন, কিন্তু তিনি এই মুহূর্তে এই পুকুর ঘাটে বসে যে অভিজ্ঞতা লাভ করলেন, সেই অভিজ্ঞতাটা তার জীবনে হয়তো প্রথম, এইভাবে প্রথম। আর সেটাই তাকে অনেকক্ষণ একটা আনন্দের মধ্যে বিভোর করে রাখল। তারপরে ফিরে এসে কি শুনলো? ফিরে এসে শুনলো বন্ধুরা তার এই যে মৎস্য শিকারের ঘটনা, এটা নিয়ে হাসাহাসি করছে। মাছ তো ধরে না, মাছ তো ধরতে পারছে না, তার বদলে এরকম ঘটনা ঘটাচ্ছে। কিন্তু এই যে মাছ ধরতে পারেনি, পুকুর ঘাটে কারোর সঙ্গে দেখা হয়েছে, এই সমস্ত কথা কোথা থেকে জানলো? তো খোঁজ খবর করে কি জানা গেল, যে মেয়েটা পুকুর ঘাটে হঠাৎ আবির্ভূত হয়েছে, সেই মেয়েটাই গত রাতের বাতায়নবর্তী। আর এই মেয়েটাই হলো গল্পকথকের যিনি বন্ধু, দুই বন্ধুর মধ্যে একজনের নাম দেওয়া আছে, বলো কি নাম?
দুই বন্ধুর মধ্যে একজনের নাম এখানে উল্লেখ করা আছে, কি নাম? এতগুলো স্টুডেন্ট। হ্যাঁ বলো। না না না, নিরঞ্জন কেন? বল। মণি, মণি, মণি। স্যার মনি। হ্যাঁ, এখানে মণিকে যামিনী মণিদা বলে সম্বোধন করেছে। তার দাদা সম্পর্কে, নিজের দাদা নয় হয়তো, জ্ঞাতিস্থানীয় মণি, মণিদা বলে সম্বোধন করেছে। মণি, এই মণি কি মৎস্য না, এই মণি কি পানরসিক না নিদ্রাবিলাসী? হ্যাঁ, মণি হচ্ছে পানরসিক। তো এই পানরসিক মণিদার বা মণির সম্পর্কে বোন হয় এই যামিনী, ওই তো এসে বলল। যাই হোক, তারপরে যখন গল্পকথক শুনবেন যে সেই যামিনীর বাড়িতে ওই দিনকার দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তাহলে গল্পকথক যামিনীর বাড়িতে খেতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবে কি উঠবে না? কি মনে হয়, তোমরা হলে হতে? উঠবে। উঠবে। তার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আর যদি সেই খাওয়া দাওয়ার পরিবেশনের দায়িত্ব যামিনীর উপরে, যামিনী পরিবেশন করবে, তাহলে তো গল্পকথক আরো আগে দৌড়ে যাবে, তাড়াতাড়ি যাবে, কাছ থেকে দেখতে পাবে আর একবার। তখন তো ঠিক করে সেইভাবে দেখতে পারেনি, দেখার আগে ক্যাবলা হয়ে গেছিল। একটা গান আছে, একটা ব্যান্ডের গান আছে, কোন ব্যান্ডের? তুমি ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। এমনভাবে তাকিয়েছে, এমনভাবে হাসি দিয়েছে, ক্যাবলা হয়েই হারিয়ে গেছিল। আর এখন সেই যামিনীর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। খাওয়া দাওয়া কত ভালো, কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেদিকে কিন্তু গল্পকথকের মানে নায়কের খেয়াল থাকবে না। আর তোমাদের মধ্যে যারা যারা এখানে আছো পেটুক নায়ক, তারা একটু খোঁজ খবর করতেই পারো, আচ্ছা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়েছে, সেখানে কি বেশ ভালো ভালো পছন্দের খাবারগুলো পাওয়া যাবে? তাহলে যাবো, নাহলে যাবো না। কিন্তু নায়কেরা কিন্তু এরকম খাওয়ার জন্য অতটা পেটুক লোভী হয় না। নায়কদের মন তখন ধাবিত হয়, ছুটে যায় যামিনীকে মানে নায়িকাকে দেখার জন্য। যাই হোক, যাওয়া হলো, দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে, যামিনী দিচ্ছে। কিন্তু যামিনী পরিবেশন করতে করতে একটা দুশ্চিন্তার ছাপ যামিনীর কপালে। যামিনীকে মাঝে মাঝে উতলা হয়ে উঠতে দেখা যাচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠতে দেখা যাচ্ছে। বলতো কি কারণে? মায়ের জন্য। কারণ ওপর থেকে একটা ডাক মাঝে মাঝে ভেসে আসছে, আর মাঝে মাঝে যামিনী ওপরে চলে যাচ্ছে, ওপরে দোতলায় গিয়ে আবার কিছুক্ষণ পরে ফিরে আসছে। তারপরে খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, তিনজনে যখন বিশ্রাম করবে, তখন যামিনী দরজার ধারে দাঁড়িয়ে একটু আস্তে করে ডাকার চেষ্টা করবে মণিকে, মানে মণিদাকে। কিন্তু এত আস্তে করে ডাকবে না যাতে অন্যরা বা গল্পকথক শুনতে পাবে না, কিংবা যামিনীর সঙ্গে যা কথা হবে মণিদার, সেই কথাগুলো যে খুব আস্তে তাও নয়, মোটামুটি যতটা জোরে কথা হবে তাতে কিন্তু মণি না, গল্পকথক শুনতে পাবে। এবং শুনতে পাওয়ার পরে গল্পকথকই জানতে চাইবে কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে। এবারে বল, আমরা এইরকম বাংলা সিরিয়াল দেখি কি দেখি না? বেশিরভাগ বাংলা সিরিয়ালে কিন্তু দেখবে এরকমই একটা ব্যাপার আছে, নায়ক বন্ধুদের সঙ্গে গ্রামের বাড়িতে, বন্ধুর বাড়িতে বা কোথাও বেড়াতে যাবে, সেখানে হয়তো থাকবে এক রাত দু রাত। তারপরে দেখা গেল সেইখানে কোনো না কোনো অসহায় নায়িকাকে উদ্ধার করে শহরে নিয়ে আসবে। এরকম সিরিয়াল দেখেছো কিনা? এরকম সিরিয়াল কেউ দেখেছো? প্রায় বেশিরভাগ সিরিয়ালে এরকম থাকে। কিন্তু গ্রাম থেকে একটা অসহায়, অবলা, সাদা সিধা, সহজ সরল, বোকা একটা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবে নায়ক। এরকম সিরিয়াল আমরা প্রায় দেখি। আর তারপরে শুরু হয় আসল খেলা। সিরিয়ালের যে কি পেঁচালো কাহিনী চলতে থাকে,
সবাই মিলে সেই নায়িকাকে ঠুকতে থাকে, একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুকে। কারোর কোনো কাজকর্ম নেই, সবাই সব কাজকর্ম ফেলে দিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নায়িকাকে ঠুকতে থাকে। আর নায়িকা বাঁচার চেষ্টা করে ভালো হয়ে, সবার মন জয় করে। কেরকম এরকম সিরিয়াল দেখা যায় না? হ্যাঁ স্যার। বাংলা সিরিয়াল দেখা কিন্তু খুব সহজ, আমি শিখে গেছি। চলো নায়ককে গ্রামে নিয়ে, তারপরে ওখানে নায়িকার সঙ্গে একটু জড়িয়ে টড়িয়ে দাও, দিয়ে নিয়ে চলে আসো, তারপরে দেখবে কাহিনী একবারে দুরন্ত গতিতে হচ্ছে। ইমোশনাল হয়ে পড়ে নায়ক। তো যখন শুনলেন, নায়ক যখন শুনলেন, মানে গল্প কথা যখন শুনলেন যে নিরঞ্জন নামে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সে বিট্রে করেছে, প্রতারণা করেছে, কথা দিয়েও কথা রাখেনি, এবং তার মা জানে না, কিন্তু জামিনই জানে, কিন্তু মাকে বলতে পারছে না। মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মা কিছুতেই বুঝছে না। মা শুধু ভাবছে শুধু ভাবছে শুধু ভাবছে, যেহেতু লোকজনের আওয়াজ পাচ্ছে তাই ভাবছে যে নিরঞ্জন এসেছে, কিন্তু ছেলেটা 4 বছর পরে এসছে, তো তাই একটু লজ্জা পেয়েছে মাসিমার কাছে, ওই জন্য সামনাসামনি আসতে চাইছে না, তাই তাকে বারবার ধরে নিজের কাছে ডেকে দিতে বলছে। কিন্তু যামিনী বোঝাচ্ছে যা নিরঞ্জন আসেনি, অন্যজনেরা, কিন্তু কিছুতেই শুনবে না, কারণ তিনি দেখতে পান না। চোখ থাকলে না হলে বুঝিয়ে দিত, দেখিয়ে দিত, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না। আর যদি সত্যি কথাটা বিশ্বাস করে নেন তাহলে কিন্তু বাঁচবেনও না। তো এই অবস্থায় এই অন্ধ যামিনীর মাকে কে বোঝাবে বলো? বোঝানোর জন্য ওখানে কে আছে? স্যার নায়ক। নায়ক তো পরে, তার আগে কে আছে বোঝানোর মতো? মণিদা। মণিদাই তো পরিচিত না, মণি তো পরিচিত, তাহলে মণি বোঝাবে। তা মণি যখন বললো চলো আমি বোঝাচ্ছি, আমি বুঝিয়ে বলছি, তো এখন সত্যি কথাটা বললে কি হবে? সত্যি কথাটা যদি তিনি বিশ্বাস করেন তাহলে ওই যে বলেছে দম ছুটে অক্কা, মানে অক্কা পাওয়া মানে মারা যাওয়া, এখনই হয়তো মারা যাবে। আর আমার কাছ থেকে সংবাদটা পেয়ে যদি মারা যায় তাহলে আমি পাপ করলাম, তাহলে পাতকের ভাগী মানে পাপের ভাগী আমি হলাম, তাও কিছু করার নেই, আমাকেই বলতে হবে। উনি তো নাচল বান্দা, কিছুতেই শুনবে না, আমাকেই তাহলে বোঝাতে হবে। তো মণি যখন যাওয়ার জন্য রেডি প্রস্তুত, তখন এই যে আমাদের এখানে যত নায়ক আছে, এই সমস্ত নায়ক কি করবে? তোমরা কি করবে বলো? নায়কের কাজ কি? একজন অসহায় কন্যা দায়গ্রস্ত মা বিপদে পড়েছে, নায়ক কি তার পাশে দাঁড়াবে, না পিঠ দেখিয়ে দৌড়ে পালাবে, পিঠ টান দেবে? কি নায়করা কি করে? পিঠ টান দেয়? পিঠ টান দেয় না। যে পিঠ টান দেয় সে ভীরু কাপুরুষ, সে নায়ক হতে পারে না। তাহলে পরে দেখা যাবে, বাড়ি ফিরলে বাবা ঠ্যাঙাবে কিনা, মা কথা বলবে কিনা, সেটা পরে দেখা যাবে। কারণ নায়করা কি হয়? নায়করা হচ্ছে ইমোশনাল হয়, আবেগপ্রবণ হয়। হঠাৎ করে এইরকম একটা আবেগ, এরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে নায়কের মধ্যে হঠাৎ করে একটা আবেগ কাজ করে, এতটাই আবেগ কাজ করে, সেই আবেগে সমস্ত হিসেব নিকেশ সব জলাঞ্জলি দিয়ে দেয়। এই কারণেই কিন্তু নায়ক। আর তখন যদি মনে হয় না বাবা আমার তো বিয়ে ঠিক হয়ে আছে, আমি তো বড় চাকরি করি, আর বিয়ে যদি ঠিক নাও হয়ে থাকে আমি শহরের কোনো বড় লোকের সুন্দরী মেয়েকে বিয়ে করব, এই ঘুটে কুড়ুনির মেয়েকে কেনই বা বিয়ে করব? মানুষ যখন ইমোশনাল হয়ে যায় তখন কিন্তু এই হিসেব নিকেশ কাজ করে না। আর নায়কে এইরকম মধ্যবিত্ত মানুষের হিসেব নিকেশ সব কিছু হারিয়ে গেছে। কারণ কন্যা দায়গ্রস্ত একজন মা, অসুস্থ, মৃত্যু পথযাত্রী, সত্যি কথা শুনলে মারা যাবে। তাহলে এখন নায়কের কর্তব্য কি? নায়ক সঙ্গে সঙ্গে যাবেন, তাকে বোঝাবেন, এবং নায়ক গেল। এটার জন্য কিন্তু আশা করে রাখেনি,
এটার জন্য আশা ছিল না যে এই নায়ক এই গল্প কথাও যাবে যামিনীর সঙ্গে। যামিনী কখনো আশা করেনি। যামিনী তো চেনেন নায়ক মণিকে, তো মণি যাবে, নায়িকা তো মণিকে চেনে, তো মণি যাবে বোঝাবে। কিন্তু হঠাৎ করে নায়ক মানে গল্পকথক যে মণিকে সরিয়ে দিয়ে এগিয়ে গিয়ে বলবে আমি যাব, আমি গেলে কি কোনো আপত্তি আছে, আমি যাব। চলো, এবারে যখন সিঁড়ি দিয়ে ওপরে আসবে, ওপরের ঘরটা একবার অন্ধকারাচ্ছন্ন, মনে হবে যেন একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে গিয়ে মাটির নিচে ঢুকলো। কারণ জানলা তো আছে কিন্তু বন্ধ, অন্ধকারাচ্ছন্ন। এমনই ছোট ঘর, গোটা খাটটাই গোটা ঘরটাকে জুড়েই দাঁড়িয়ে রয়েছে। অল্প একটু জায়গা, যামিনী দাঁড়িয়ে রয়েছে, মা শুয়ে রয়েছে খাটে, যামিনীর মা, আর গল্পকথক সঙ্গে মণি। এবারে এই মা এমনভাবে উতলা হয়েছে, এমনভাবে ব্যতিব্যস্ত হয়েছে, পায়ের শব্দ শুনে এমনভাবে ব্যস্ত হয়ে উঠেছে যে সেই ব্যস্ততা, সেই ব্যতিব্যস্ত হওয়া, তার সেই অসহায়তা, তার পুরো একটা করুণ অবস্থা যেটা নায়কের হৃদয়কে পুরোপুরি তোলপাড় করে দিয়েছে। হয়তো নায়ক এতক্ষণ নিজেকে সংযত রেখেছিল, তার নিজের উপরে হয়তো কন্ট্রোল ছিল, কিন্তু এই মাকে দেখে নায়ক আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। হঠাৎ করে আবেগের বশবর্তী হয়ে সব হিসেবে বুদ্ধি জলাঞ্জলি দিয়ে কথা দিয়ে দিয়েছে যামিনীর মাকে। কি কথা দিয়েছে? কি কথা দিয়েছে? যামিনীকে বিয়ে করবে। যামিনীকে কে যাবে? বিয়ে করবে কথাটা বলেনি তখনও। কে যাবে বলেছে না মাসিমা আর পালাবো না, না মাসিমা আর পালাবো না। তাহলে না মাসিমা আর পালাবো না মানে গল্পকথক কার জায়গা নিয়ে বলেছে? কার জায়গা নিয়েছে? নিরঞ্জনের জায়গা নিয়েছে। তার মানে যামিনীর মাকে বুঝিয়েছেন গল্পকথক যে নিরঞ্জনই এসেছে এবং আগে কোনো কারণে হয়তো চলে গিয়েছিল, কথা রাখতে পারেনি, কিন্তু তার জন্য সে সত্যি ক্ষমাপ্রার্থী, দুঃখিত, কিন্তু আগে পালিয়ে গেছে বলে, চলে গেছে বলে যে আর পালাবে না সেই কথা কিন্তু দিয়েছে। আর এই কথা শোনার পরে যামিনীর মা যতটা না অবাক হবে, মণি যতটা না অবাক হবে, সব থেকে বেশি অবাক হওয়ার কথা কার? যামিনী একেবারে হতবাক হয়ে গেছে, থ হয়ে গেছে, অবাক, অপ্রত্যাশিত এই কথা শুনবে ভাবতে পারে। এতদিন পর্যন্ত যামিনীর মনটা যেন কঠিন হয়েছিল, শক্ত হয়েছিল, কারণ যামিনী যেভাবে প্রত্যাখ্যাত হয়েছিল নিরঞ্জনের কাছ থেকে, নিরঞ্জন যেভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তার জন্য যামিনী তার মনটাকে শক্ত, কঠিন, দৃঢ়, মজবুত করে নিয়েছে যে এরপর থেকে আর কারোর উপরে বিশ্বাস নয়, কোনো ছেলেকে বিশ্বাস করি না। মেয়েরা তো আছে, এরকম মনে হয় কিনা শুনি তো, এরকম মনে হয়? এরকম কি মনে হতে পারে? হ্যাঁ স্যার। এটাই স্বাভাবিক। যখন কোনো একজন প্রতারণা করে, আঘাত করে, দূরে চলে যায়, তখন সেই মেয়েটার মন শুধু একটা ছেলের উপর থেকে নয়, পুরো সমস্ত ছেলের উপর থেকে সরে যায়, মানে প্রত্যেকটা ছেলের থেকে বীতশ্রদ্ধ হয়। তখন মনে হয় যে আর কোনো ছেলেকে বিশ্বাস নয়, কারোর উপরে নির্ভরশীল হব না। কিন্তু আস্তে আস্তে সময় যাবে, আবার পরিস্থিতি স্বাভাবিক হবে, মন আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে, জীবনে আবার কোনো না কোনো ছেলের সান্নিধ্য আসবে এবং তার কথাবার্তা শুনে তার উপরে আস্তে আস্তে বিশ্বাস তৈরি হবে, এটাও স্বাভাবিক। তখন মনে হবে
যে না একজন প্রত্যাখ্যান করেছিল, একজন প্রতারণা করেছিল, তার মানে সমস্ত ছেলে সবাই খারাপ তা নয়। যে যামিনী নিরঞ্জনের কাছ থেকে আঘাত পাওয়ার পরে তার মনটাকে শক্ত করে নিয়েছিল, দৃঢ় করে নিয়েছিল, সেই যামিনী আজকের এই কথা শোনার পরে কোথাও না কোথাও তার ছেলেদের উপর থেকে বিশ্বাসটা আবার তৈরি হলো এবং তার মনে হলো যে না একে বোধহয় ভরসা করা যায়, একে বোধহয় বিশ্বাস করা যায়। অথচ তার সঙ্গে কোনো চেনা নেই, জানা নেই, তার সঙ্গে কোনো পরিচয় নেই, মাত্র কয়েক ঘন্টা, তাও সেইভাবে তার সঙ্গে কথাই হয়নি। কিন্তু এই গল্প কথকের যে কথা, সেই কথার মধ্যে এমন যেন বিশ্বস্ততা ছিল যার উপরে আস্থা ভরসা রাখা যায়। যামিনী এই গল্প কথকের উপরে বিশ্বাস রাখলেন। যামিনীর মনটা আস্তে আস্তে এর প্রতি দুর্বল হলো। তারপরে আবার যামিনীর মা যামিনীর সম্পর্কে নিরঞ্জন রূপী গল্পকথক রূপী নিরঞ্জনের কাছে, না উল্টো বললাম, নিরঞ্জন রূপী গল্পকথকের কাছে বলতে লাগলো যে তার মেয়ে কত ভালো। আচ্ছা, কোনো মা মেয়ের সম্পর্কে কারোর কাছে কি খারাপ বলবে? বিশেষ করে যে মেয়েকে বিয়ে করার জন্য লোকজন দেখতে এসছে, খারাপ বলবে? খারাপ বলবে না, বরং একটু বাড়িয়েও বলবে। কিন্তু যামিনীর সম্পর্কে খারাপ তো বলেনি, প্রশংসা করেছে তার মা, কিন্তু খুব যে বাড়িয়ে বলেছে তা নয়। বলেছে যে একা হাতে সব করে যাচ্ছে, আমার মেয়ে হলে কি হবে, মেয়ে পুরুষ হয়ে সব কাজ করছে, মানে মেয়ে হয়েও পুরুষ মানুষের মতো ছেলেদের মতো সব কাজ করছে একা হাতে। আর এই বয়সে ওর যেভাবে সময় কাটানো উচিত সেভাবে তো আমি সময় কাটানোর মতো সেই সুযোগ দিতে পারছি না, সেই পরিস্থিতি দিতে পারছি না, সেই উপায় তো করে দিতে পারছি না। তো এই বয়সে এত কাজকর্ম করে, আর আমার বয়স হয়েছে, আমার সেবা টেবা করে, আমি ওর ওপরে কত খিটখিট করি, কিন্তু ওর মুখে কিন্তু কোনো রাড়া নেই, মানে কোনো সাড়া নেই, আমার মুখের উপরে কোনো উত্তর দেয় না। তার মানে এক অর্থে মেয়েটা কিন্তু সত্যিই ভালো। এই মেয়েটাকে বিয়ে করলে নিরঞ্জন সুখী হবে। মা তো ভাবছে নিরঞ্জন, আসলে গল্পকথকের কথা বলছি, সুখী হবে। মা যখন তার কষ্টের কথা বলছেন, মা যখন মেয়ের প্রশংসা করছেন, তখন মায়ের প্রতি কোথাও না কোথাও একটা সিম্প্যাথি কাজ করছে, গল্পকথকের একটা সহানুভূতি কাজ করছে। আর সেই সহানুভূতিশীলতা থেকেই গল্পকথকের মন আরো দুর্বল হয়ে পড়েছে। এবারে এখান থেকে আমি একটু লাইন ধরে পড়বো, শেষের দিকে তোমরা একটু দেখো তো। এই যে যখন মেয়ের প্রশংসা করছে মা, তখন ঠিক তারপর থেকে একদম শেষের দিকে একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। গল্পকথকের চোখ নিচের দিকে, সমস্ত কথা শুনে যাচ্ছে, যামিনীর মায়ের কথা, মন দুর্বল, মন কেমন যেন আলোড়িত হচ্ছে, একবারের জন্য চোখ তুলে তাকাতে ইচ্ছে করবে না। তার কারণ তার মায়ের কথা শুনে, মাকে দেখে ওই পরিস্থিতিতে গল্পকথকের মন এতটাই দুর্বল হয়েছে, এতটাই কি বলবো, মানে মনটা এতটাই ভারাক্রান্ত হয়েছে, বিষণ্ণ হয়ে পড়েছে যে গল্পকথকের চোখের কোণে জল। আর সেই জলটা যাতে যামিনী বা মণি কেউ দেখতে না পায়, তাই চোখটাকে নামিয়ে রেখেছিল, চোখের জলটাকে গোপন রাখার জন্য। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না। বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? কোথাও না কোথাও বৃদ্ধার এখনো পুরোপুরি আস্থা তৈরি হয়নি, কারণ যামিনীকে বিয়ে করবে কথা দিয়েও কিন্তু চলে গিয়েছিল, মাঝে 4 বছরের জন্য দেখা নেই নিরঞ্জনের।
নিরঞ্জন যাচ্ছে, কি বলে গিয়েছিল বলো তো? নিরঞ্জন যখন শেষবার গিয়েছিল তখন কি বলে গিয়েছিল যামিনীর মাকে? কোথায় যাচ্ছে? বিদেশে যাচ্ছে। বিদেশে যাচ্ছে, তারপরে ফিরে এসে মেয়েকে বিয়ে করবে। বিদেশে যাচ্ছে বলেছিল। বিদেশে যাচ্ছে হয়তো কাজকর্ম করতে, চাকরি বাকরি করতে, ইনকাম করতে, ফিরে এসে বিয়ে করবে। কিন্তু কত বছর কেটে গেল, আসেনি? 4 বছর। 4 বছর কেটে গেছে, আসেনি। তা 4 বছর ধরে অপেক্ষা করেছে না, কথা দিয়েছিল, কথা রাখেনি। তাই মায়ের বিশ্বাস এখনো পুরোপুরি তৈরি হচ্ছে না। তার জন্যই মা বলছে, তুই যামিনীকে নিবি তো বাবা? বল বল বাবা, বল বাবা, বল বাবা। তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। বলেছিল না মাসিমা আর যাবো না, কিন্তু আর একবার কথা শুনতে চায় নায়কের মুখ থেকে। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, গলা ধরে এসছে, গলা যেন চেপে এসছে, কান্নায় গলা ভারী হয়ে আসছে, কথা বলতে পারছে না। সেই ধরা গলায় তবুও বলবে, কথা তো দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না, মানে আর পালাবে না, মানে যামিনীকে বিয়ে করবে। তারপরে বিকেলবেলা ফিরে যাওয়ার সময় এলো। তারপর বিকালে আবার গরুর গাড়ির দরজায় এসে দাঁড়াবে। আপনারা 3 জনে একে একে তাতে উঠবেন, গল্পকথক মণিদা আর ঘুম কাতুরে মানুষ। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, যখন চলে যাচ্ছে গল্পকথক, তখন যামিনী, যে মেয়েটা সত্যি শিষ্টাচার, সৌজন্যতা জানে, ভদ্রতা জানে, নির্লজ্জ নয়, সে কিন্তু একবারের জন্য দাবি করেনি যে আপনি কথা দিলেন আমার মাকে, তাও চলে যাচ্ছেন। কিন্তু মনের মধ্যে অবশ্যই এরকম ধরনের প্রশ্ন থাকবে যে আদৌ চলে যাচ্ছে, ফিরে আসবে কিনা, কিন্তু বলতে পারছে না। তাই ঘুরিয়ে বলছে, চোখ তুলে শুধু বলবে, আপনার ছিপ টিপ যে পড়ে রইল। তাহলে এই কথা বলার মধ্য দিয়ে, এই প্রশ্ন করার মধ্য দিয়ে যে উত্তর পাবে, সেই উত্তরের মধ্য দিয়ে সে কিছুটা বোঝার চেষ্টা করবে আদতে ছিপ টিপ পড়ে আছে। তার মানে কথা তো দিয়ে গেল, আবার ফিরে আসবে কি আসবে না, কিছুটা আন্দাজ করার চেষ্টা করছে। আপনি হেসে বলবেন, মানে গল্পকথা হেসে বলবে, থাক না, এবারে পারিনি বলে তেলেনাবু তার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? এবারে পারিনি বলে, এবারে তো পারিনি, কিন্তু তেলেনাবু তার মাছ, এটা কিন্তু রূপক ধর্মী। তেলেনাবু তার মাছ বলতে এখানে কি বুঝিয়েছে, কাকে বুঝিয়েছে? যামিনীকেই বুঝিয়েছে যে তেলেনাবু তার মাছ কি বারবার, এবারে মাছ ধরতে এসেছি, মাছ ধরতে পারিনি, ফাঁকি দিয়েছে, কিন্তু তেলেনাবু তার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? তার মানে বুঝিয়ে দিয়ে গেল যে এই ছিপ টিপ যে পড়ে রইল, আমি যে ছিপ নিয়ে যাচ্ছি না, তার মানে এই ছিপের টানে, তার মানে মাছের টানে, তার মানে এই তেলেনাবু তার টানে কিন্তু আমি আবার ফিরে আসবো। তার মানে যে কথা আমি দিয়েছিলাম সেই কথা আমি রাখবো, রাখার জন্য আমাকে ফিরে আসতেই হবে। সরাসরি বললো না, পরোক্ষভাবে বললো, কিন্তু বলে তো দিয়ে গেল যে ফিরে আসবে। এখনো পর্যন্ত আমরা গল্পকথককে প্রতারক হিসেবে দেখতে পাচ্ছি না। যামিনী মুখ ফিরিয়ে নেবে না। যামিনী কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে না, তাকিয়ে রয়েছে কথকের দিকে। কথকের এত সুন্দর কথা তার হৃদয়কে যেন স্পর্শ করে যাচ্ছে। তাই ঠোঁট থেকে নয়, যামিনীর ঠোঁট থেকে হাসি নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে একটা মধুর সকৃতজ্ঞ হাসি, চোখ থেকে একটা হাসি বেরিয়ে আসছে। মানুষ যখন আনন্দে, মানুষ যখন খুশিতে থাকে, তখন চোখের যে ভঙ্গিটা, এক্সপ্রেশনটাও চেঞ্জ হয়ে যায়। চোখের মধ্যে যেন একটা হাসির ঝিলিক প্রকাশ পাচ্ছে, আর সেই হাসিটা সকৃতজ্ঞতার হাসি, কৃতজ্ঞতা। তার মাকে যে কথা দিয়ে গেল, মা তো উতলা, মা তো ছটফট করছিল, তাই মাকে যে কথা দিয়ে গেল, তার মানে মা যদি মারাও যায়, মা এখন শান্তিতে মরতে পারবে, নিশ্চিন্তে মরবে, কোনো চিন্তা ছাড়া। তাই গল্পকথকের প্রতি তাঁর কৃতজ্ঞতা বোধ, আর সেই কৃতজ্ঞতাটা হাসির মাধ্যমে প্রকাশ হচ্ছে। আর সেই হাসি গল্পকথকের মনকে কিভাবে ভাসিয়ে নিয়ে যাচ্ছে? শরতের আকাশে শুভ্র মেঘ, শরতের আকাশে যে সাদা মেঘ ভেসে যায়, তো সেই শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। যামিনীর চোখ থেকে
একটা মধুর সকৃতজ্ঞ হাসি ভাসিয়ে নিয়ে যাচ্ছে কথকের হৃদয়কে শরতের শুভ্র মেঘের মতো। কি দারুণ একটা ভালো লাগার স্মৃতি অভিজ্ঞতা বুকের মধ্যে নিয়ে আবার কথক গরুর গাড়ি চড়ে শহরের উদ্দেশ্যে যাত্রা করেছে। গাড়ি চলবে কবে? 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মড়কের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবে। বলো, বন্ধুরা কি নায়ক হতে পেরেছে? বন্ধুরা নিজেদের খেয়ালে নিজেদের মতো গল্পে ব্যস্ত, এবং তারা এই নিয়ে গল্প করছে এই যে তেলেনাপোতা একেবারে নির্জন হয়ে গেছে, তার মানে তেলেনাপোতা আগে জনকোলাহল মানে জনারণ্য ছিল, কোলাহলপূর্ণ গ্রাম ছিল, এখানে কত লোকজন থাকতো, কিন্তু সেটা প্রায় 150 বছর আগে, 100 থেকে 150 বছর আগে এই এলাকায় ম্যালেরিয়ার মড়ক লেগে, ম্যালেরিয়ার কারণে মড়ক মহামারী, সেই মড়কে একবার দুর্বার বন্যার মতো তেলেনাপোতাকে এই যে চলন্ত জীবন্ত জগৎ থেকে সরিয়ে একবারে বিস্তৃতির বিলীন প্রান্তে ভাসিয়ে নিয়ে ফেলে রেখে দিয়েছে। বিস্তৃতি মানে ভুলে যাওয়ার প্রান্তে। মানুষজন এখন তেলেনাপোতাকে চেনে না, আগে চিনত, 100-150 বছর আগে চিনত, কিন্তু ম্যালেরিয়া এসে একবারে তাকে নিস্তব্ধ করে দিয়েছে, নির্জন করে দিয়েছে। ওইটা নিয়েই বন্ধুরা আলোচনা করবে। বন্ধুদের এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনাটার দিকে একটু বেশি মন। তোমরা যখন বন্ধু বান্ধবরা একসঙ্গে বসে গল্প করো তখন দেখবে যারা নায়ক নায়িকা তাদের মন একটু অন্য বিষয় নিয়ে, অন্য বিষয়ের প্রতি, আর অন্যান্য ছেলেপুলেরা বন্ধু বান্ধবরা কী নিয়ে গল্প করে? এই সমস্ত ব্যাপার নিয়ে, খেলাধুলা নিয়ে, টিভি নিয়ে, ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে, নায়ক নায়িকা নিয়ে, সিনেমা নিয়ে, এই সমস্ত নিয়ে গল্প করে, মোবাইল নিয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যিনি নায়ক বা যিনি নায়িকা তাদের মনের মধ্যে চলতে থাকে একটা অন্য অনুভূতির বিষয়। যাই হোক, বন্ধুরা তো এই সমস্ত নিয়ে আলোচনা করবে, সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না, কারণ গল্পকথকের কান তখন অবরুদ্ধ, চোখের দৃষ্টি তখন এক জায়গায় আটকে গেছে, কারণ তিনি তখন প্রেমে মজেছেন। আর তেলেনাপোতার ওই আবিষ্কার নিয়ে তিনি ডুবে রয়েছেন ভাবনায়। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না। আচ্ছা, কখন গাড়ির সংকীর্ণতা পীড়িত করছিল? তেলেনাপোতায় পৌঁছানোর সময় গরুর গাড়িতে উঠে যখন তারা যাচ্ছিল তখন 3 জন একটা লাইন ছিল না, ওই 3 জনের মধ্যে ক্ষণে ক্ষণে সংঘর্ষ বাঁধবে। ওই যে অল্প জায়গাতে গরুর গাড়ি ছইয়ের ভেতরে বসা, 3 জোড়া হাত, 3 জোড়া পা, 3টে মাথা নিয়ে, সঙ্গে কিছু জিনিসপত্র নিয়ে, বসার জায়গা নিয়ে ঠেলাঠেলি। একটু পরে মাথা হাত পা কোথায় রাখবে তাই নিয়ে অস্বস্তি। তারপরে গরুর গাড়ি থেকে নামার পরে কি অবস্থা হয়েছিল? মনে হয়েছিল হাত হাতের জায়গা নেই, পা পায়ের জায়গা নেই, সব যেন অবশ হয়ে গেছিল। তারপরে একটু পরে যখন রক্ত চলাচল স্বাভাবিক হবে তখন হাত পাগুলো আবার ফিরে পাবে। বলা হয়েছিল না, সব হাত পাগুলো কুড়িয়ে যথাস্থানে আবার লাগানো হবে। তো যাওয়ার সময় ঠেলাঠেলি একটা হচ্ছিল, সংঘর্ষ বাঁধছিল। কিন্তু এখন যদি মণি আর ওই নিদ্রা বিলাসী 2 বন্ধুর মধ্যে সংঘর্ষ বাঁধেও, কিংবা দুজনে গল্পকথকের সঙ্গেও ঠেলাঠেলি করে, গল্পকথকের গায়ে লাগবেই না, কারণ গল্পকথকের মন তখন ওখানে ছিল না, গরুর গাড়ির ভেতরে। মন তখন পড়েছিল পেছনে। হয়তো সে তার মনের দৃষ্টি দিয়ে দেখছিল যামিনী তখনও পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে রয়েছে গরুর গাড়ির দিকে তাকিয়ে। তাই গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না। এরকম পরিস্থিতি কখনো কখনো আসতে পারে, খেয়াল রেখো। তার চাকার একঘেয়ে কাঁদুনি, ক্যাঁচ ক্যাঁচ করে ওই যে কাঠের চাকার আওয়াজ আর আপনার কাছে কর্কশ বলে মনে হবে না। আসার সময় খুব কানে বাজছিল, কর্কশ লাগছিল, এখন আর লাগবে না, ওর মনে হবে খুব মধুর স্বর। আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন, একটা কথাই ধ্বনিত হচ্ছে, কি? ফিরে আসবো, ফিরে আসবো, ফিরে আসবো যামিনী, আমার জন্য
জন্য অপেক্ষা করো, কথা যখন দিয়েছি কথা তো আমি রাখবো। এইবারে গাড়ি প্রবেশ করলো, গরুর গাড়ি নিশ্চয়ই এসে ছেড়ে দিয়ে যাবে যেখানে গন্তব্য, ওই বাস রাস্তার পাশে। তারপরে নিশ্চয়ই তারা বাসে চড়েই ফিরবে। হ্যাঁ, তারা যখন শহরে প্রবেশ করছে, মহানগরে তখন সন্ধে, অন্ধকার নেমে গেছে, জনাকীর্ণ কিন্তু আলোকোজ্জ্বল, আলোয় ঝলমল করছে। আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন তখন আপনার মনে তেলেনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। তখনও পর্যন্ত তেলেনাপোতার স্মৃতি জলজল করছে, অস্পষ্ট তখনও হয়নি, কারণ একবারে টাটকা তাজা, সবাই ফিরে এসছে না। ছোটোখাটো বাধা বিলম্বিত কটি দিন কেটে যাবে, আবার কাজকর্ম শুরু হবে, আবার অফিস শুরু হবে, নানা ধরনের দৈনন্দিন জীবনে যে সমস্ত অসুবিধাগুলো, বাধা বিপত্তি, সেগুলো আসবে, আস্তে আস্তে সময় কাটবে। আর যত সময় কাটতে থাকবে তত কি হবে? স্মৃতি উজ্জ্বল হবে না অস্পষ্ট হবে, ঝাপসা হবে? ঝাপসা হবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আড়ালে যখন চলে যায় তখন কিন্তু মনের আড়ালে আস্তে আস্তে চলে যেতে থাকে। তাই বলেছেন মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না। অর্থাৎ মনের আকাশে যে ওই যে অন্তরঙ্গ তারার মতো উজ্জ্বল হয়েছিল স্মৃতি, সেটাতে কুয়াশা জমেছে কিনা, মানে ঝাপসা হচ্ছে কিনা, অস্পষ্ট হচ্ছে কিনা আপনি টের পাবেন না। কিন্তু যখন টের পাবেন তখন মনে হবে যে না, এবারে ফিরে যেতে হবে। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে মনে হবে যামিনী অপেক্ষা করছে, যামিনীর মাকে কথা দিয়েছে ফিরে যেতে হবে, কারণ বিশ্বাসঘাতক নয় গল্পকথক। তেলেনাপোতায় ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন, পরিস্থিতি এসে দাঁড়িয়ে যাবে আপনার সামনে বাধা দিয়ে। বলো কেমন পরিস্থিতি? প্রতিকূল পরিস্থিতিটা কেমন এসে দাঁড়িয়েছিল? কি হয়েছিল হঠাৎ? ম্যালেরিয়া। সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। ম্যালেরিয়া একবারে কাবু করে দিয়েছে। থার্মোমিটারের পারা জানাবে 105 ডিগ্রি, বোঝো অবস্থা, 105 ডিগ্রি জ্বর। ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন? হ্যাঁ, এরকম ম্যালেরিয়া আমাদের তো শহরে এরকম ম্যালেরিয়া শুরু হয়নি, কোথা থেকে বাগিয়ে আনলেন? আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন। এরকম জ্বরের ঘোরে কখনো পড়েছ? মানুষের যখন 103-4 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর ওঠে তখন মনে হয় না চেতনা কাজ করে না, তখন মনে হয় যেন শরীর কোথায় টেনে নিয়ে যাচ্ছে, কোথায় যেন তলিয়ে যাচ্ছে। জ্বরের ঘোরে যেন কিছুই আর খেয়াল থাকে না, এরকম জ্বরের ঘোর। এখন তো আমরা দেখি যে যখন একটু জ্বর হয় 101-এর উপরে উঠলেই ক্যালপল দিয়ে দিল, ওষুধ দিয়ে দিল জ্বর কমানোর জন্য। কিন্তু আমার মনে আছে, তোমাদের বড়দেরকে জিজ্ঞেস করো, বাবা মাকে জিজ্ঞেস করো, তখনকার দিনে ওই এত ওষুধের উপর নির্ভরশীল ছিলই না। আমাদের 101, 2, 3, 4 জ্বর উঠে যাচ্ছে, ওইভাবে পড়ে রয়েছি, আর মাথায় জল ঢেলেই যাচ্ছে, কোনো ওষুধ দেওয়ার ব্যাপার নেই। তখন মনে হচ্ছে যেন শরীর কোথায় টেনে নিয়ে যাচ্ছে, কোথায় যেন মন বলে কিছু নেই, চেতনা নেই, কোথায় যেন মানে অবশ অসাড়, একেবারে জ্বরের ঘোরে একবারে হারিয়ে আচ্ছন্ন হয়ে যাওয়া। তাহলে ম্যালেরিয়ায় কাহিল করে দিয়েছে, কাবু করে দিয়েছে, শরীর একেবারে দুর্বল। জ্বর তো ছাড়লো কিন্তু শরীর মন একেবারে শেষ। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ ও মনের অনেক ধোয়া মোছা হয়ে গেছে, দেহ কাহিল হয়ে গেছে, ভেঙে গেছে, আর মনের মধ্যে যে স্মৃতিগুলো ছিল না সবগুলো ধুয়ে মুছে একবারে শেষ করে দিয়ে গেছে। মনে হবে আপনি যেন বহুদিন পরে জেগে উঠলেন, আর এতদিন যেন ঘুমের ঘোরে ছিলেন, আর সেই ঘুমের ঘোরেই আপনার তেলেনাপোতায় যাত্রা ঘটেছিল, আর ঘুমের ঘোরে তেলেনাপোতায় গিয়ে আপনি তেলেনাপোতা আবিষ্কার করেছিলেন, মানে যামিনীর মতো মেয়েকে আবিষ্কার করেছিলেন, যামিনীর মাকে কথা দিয়েছিলেন। সবটাই মনে হবে আপনার স্বপ্ন। ওই ম্যালেরিয়ার ঘুমের ঘোরে, জ্বরের ঘোরে আপনি যেন স্বপ্ন দেখেছিলেন। যাই হোক, অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। মনে হলো যে এতক্ষণ আপনি স্বপ্ন দেখছিলেন। মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই, গম্ভীর কঠিন যার মুখ, যামিনী
আর দৃষ্টি যার সুদূর তাকিয়ে রয়েছে এবং করুণ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে পথের দিকে। ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি মানে যামিনী হয়তো আপনার দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। আপনার জীবনে চলার পথে আপনি সেই মেয়েটাকে কল্পনা করেছেন, ভেবেছেন তাকে নিয়ে, বাস্তবে কিন্তু তাকে পাননি। অর্থাৎ মানব জীবনে চলার পথে যে মানুষটা কাউকে দেখে যদি কারোর ভালো লাগে তাকে নিয়ে যদি সে কল্পনা করে, ভাবে, সেই কল্পনা তার মানে বাস্তবায়িত হলো না, কিন্তু সেই কল্পনার জগতে তার স্মৃতিটা ভালো লাগা হয়ে থেকে গেল। এরকম কিন্তু অনেকেরই হয়। কাউকে দেখে ভালো লাগে, কারোর প্রতি দুর্বলতা তৈরি হয়, তাকে বলতে পারে না, কিন্তু তার প্রতি মনে মনে ভালোবাসা তৈরি হয় এবং একটা সময়ের পরে গিয়ে হয়তো সেই ভালোবাসাটা আর পরিণতি পায় না, রূপ পায় না, বলার সুযোগ হয়ে ওঠে না, মনের মধ্যে স্মৃতির মণিকোঠায় ওটা চিরকালের মতো থেকে যায়। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। অর্থাৎ ঘুমের ঘরে যে স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নটাই মনে হবে আস্তে আস্তে আবার কোথায় যেন নিমগ্ন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। তার মানে মানব জীবনে চলার পথে এই রকম অনেক তেলেনাপোতা আবিষ্কার হবে, কিন্তু আস্তে আস্তে ওই ঝাপসা স্মৃতি হয়ে জীবন থেকে ওই রকম তেলেনাপোতা আবিষ্কারগুলোর স্মৃতি কোথায় হারিয়ে যাবে বা ভেসে যাবে। তার মধ্যে পরিণতি পাবে, কোনোটা নাও পেতে পারে। এতক্ষণ যে আমি তেলেনাপোতা আবিষ্কার নিয়ে গল্প করলাম, তাতে কি কারোর ঘুম টুম পেল? না স্যার, না আরে ঘুম পায়নি। তার মানে আজকে গল্পটা ভালো বুঝেছো আশা করা যাচ্ছে। আর কারো গার্জেন পাশে ছিল এতক্ষণ ধরে গল্প শুনে গেল? শুনলে খারাপ, শুনলে মধ্যরাত্রি, আর শুনলেও খুব একটা ক্ষতি নেই, বরং শুনলে ছেলেমেয়েরা মায়ের সঙ্গে বাবার সঙ্গে আলোচনাই করতে পারে যে তেলেনাপোতা আবিষ্কার কি কখনো তোমাদের জীবনে ঘটেছিল, তার পরিণতি পেয়েছে না পায়নি। হয়তো বাবা মা একটু বেশি পাকামো কথা শুনে ওটা দু চারটে চর থাপ্পড় লাগিয়ে দিতে পারে। যাই হোক, তো মোটামুটি গল্পটা বুঝেছো, আর বাকিটা তো লাইন ধরে ব্যাখ্যা আমি অডিওতে করেই দেবো। তারপরে আমরা পরের সপ্তাহে আর একটা গল্প নিয়ে শুরু করবো। সিলেবাস আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, হয়ে যাবে তাড়াতাড়ি। আর একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, ঠিক 2-3 মিনিট নেব, 2-4 মিনিট 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তার আগে আমি ভিডিওটা বন্ধ করব, তাই তোমাদের সবাইকে আগাম গুড নাইট, শুভরাত্রি। আগাম গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার। কিন্তু লেফট হবে না, লেফট হবে না 2 মিনিট, কারণ আমি প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করব। প্রজেক্টটা নিয়ে একটু বলে